ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আশা রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজ আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। ইনফিনিট হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। যে ভার্বের কার্য সম্পূর্ণ করা হয় না এমন ক্রিয়া। তো এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ যে গঠন করি সেটা ভার্বের বেস ফর্ম বা ভার্বের যে ফার্স্ট ফর্ম সেটার পূর্বে টু বসিয়ে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে আমরা টু এর ব্যবহার করে ইনফিনিটিভের ব্যবহার করি। তো ইনফিনিটিভ বাক্যে বিভিন্ন রূপে ব্যবহার হয়। তো আমরা বিভিন্ন পর্যায়ে উদাহরণের মাধ্যমে এখন সেই ইনফিনিটিভের যে ব্যবহার কীভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। আজ আমাদের প্রথম পর্ব। দেখো, যা বললাম সেটাই আমি এখানে লিখে দিয়েছি। ভার্বের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। এটি টেন্স, সাবজেক্ট, পার্সন, নাম্বার দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা বলার উদ্দেশ্য এই যে তোমরা যখন কোনো ভার্ব পাবে, যদি সেটা ফাইনাইট ভার্ব হয়, সমাপিকা ক্রিয়া হয়, তবে সেটা টেন্স, সাবজেক্ট, পার্সন, নাম্বার এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ এগুলো অনুযায়ী সেই ভার্বটির রূপের বদল হয়। কিন্তু টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা, এটার কিন্তু কোনো সময় রূপের পরিবর্তন হয় না, সবসময় এমনই থাকে। যদিও আমরা এমন ইনফিনিটিভ পাবো যে ক্ষেত্রে টু এর ব্যবহার নেই, সেটা পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব। তো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এই ইনফিনিটিভ বিভিন্নভাবে ব্যবহার হয়। আমরা যে প্রথম পর্যায়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট রূপে ইনফিনিটিভের ব্যবহার। এক্ষেত্রে ইউজড অ্যাজ নাউন, এক্ষেত্রে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা নাউন রূপে ব্যবহার হবে। তোমরা এর আগে জেরান্ডের ব্যবহার দেখেছো। জেরান্ড ছিল ভার্ব প্লাস আইএনজি, নাউনের মতন ব্যবহার হতো। এক্ষেত্রেও ঠিক সেই জায়গাগুলোতেই যেখানে তোমরা জেরান্ডকে সাবজেক্ট রূপে ব্যবহার করেছিলে, সেই জায়গাতেই তোমরা ইনফিনিটিভের ব্যবহারও করতে পারো, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজির ব্যবহার না করে সেখানটায় ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে কিন্তু সেই সেন্টেন্সগুলিও তৈরি করতে পারো। যেমন ধরো, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তো সেখানটা তোমরা ব্যবহার করতে পারো টু ওয়াক ইজ গুড ফর হেলথ। অর্থাৎ ওয়াকিংটা যেমন নাউন ছিল এবং ভার্বের বাক্যের সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছিল, ঠিক একই রকমভাবে ওয়াকিংয়ের পরিবর্তে টু ওয়াক ইজ গুড ফর হেলথ এটাও বলতে পারি। তো আমরা এখন সাবজেক্ট রূপে তোমার ইনফিনিটিভের কয়েকটা উদাহরণ দেখে নিচ্ছি। চুরি করা বড় দোষ। টু স্টিল ইজ এ গ্রেট ভাইস, ভাইস মানে পাপও বলতে পারো। তো টু স্টিল, এই যে টু স্টিল, স্টিল মানে চুরি করা, তার সাথে টু বসলো, তো টু এর পর এই প্রেজেন্ট ফর্মই বসবে। টু স্টিল এটা সাবজেক্ট রূপে বসছে বাক্যের, এবং এটা এখানে নাউনের মতন কাজ করেছে। তোমরা জানো যে বাক্যের সাবজেক্টে নাউন বা প্রোনাউন থাকে, তো এখানে এটা নাউন রূপে ব্যবহার হচ্ছে। টু স্টিল ইজ এ গ্রেট ভাইস। সময় অপচয় করা বোকামো। টু ওয়েস্ট টাইম ইজ ফুলিশ। এখানে সময় অপচয় করা, এখানে অপচয় করাটা হচ্ছে তোমার ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হলো। ওয়েস্ট তোমরা জানো যে এটা একটা ভার্ব, এবং এর পূর্বে টু এর ব্যবহার করে এটাকে ইনফিনিটিভ করা হলো। এর আগে স্টিল মানে চুরি করা, তার পূর্বে তোমার টু এর ব্যবহার করে এটাকেও ইনফিনিটিভ করা হলো। আর আমরা এখানে দেখছি বাক্যের সাবজেক্ট রূপে। আমরা এসব জায়গাতে বাক্যের শুরুতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু নাউন রূপে সাবজেক্টের ব্যবহার করে থাকি। তো এখানটায় ঠিক সেই নাউনের পরিবর্তে সাবজেক্ট রূপে আমরা ইনফিনিটিভের ব্যবহার করছি। দোষ খোঁজা সহজ। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। দোষ খোঁজা সহজ, এখানে টু ফাইন্ড, এই যে খোঁজা, এটাকে দিয়ে আমরা শুরু করেছি যে খোঁজা কি দোষ খোঁজা সহজ। তো এখানে টু ফাইন্ড মানে খোঁজা, এটাকে ফাইন্ডিং ফল্ট জেরান্ড হিসেবে আমরা বলতে পারতাম, কিন্তু সেটা না বলে টু ফাইন্ড ইনফিনিটিভের ব্যবহার করলাম এবং এটা বাক্যের সাবজেক্ট রূপে ব্যবহার হলো। পরবর্তীতে দেখব যে এটাকে কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট, হ্যাঁ, যেটা কোনো অর্থ প্রকাশ করে না বাক্যে, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট এমনও কিন্তু বলা যায়। তো সেক্ষেত্রে এটা অন্য ভূমিকায়, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা, সেটা অন্য ভূমিকায় থাকবে তখন। রোজ হাঁটা আমাকে সুস্থ রাখে। টু ওয়াক ডেইলি কিপস মি ফিট। টু ওয়াক হাঁটা, এটাকেও আমরা বলতে পারি ওয়াকিং ডেইলি, রোজ হাঁটা, ওয়াকিং ডেইলি কিপস মি ফিট।
কিপস মানে রাখে, মি মানে আমাকে, ফিট মানে সুস্থ, সুস্থ সবল। তো এখানটায় আমরা দেখলাম যে টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বাক্যের সাবজেক্ট রূপে ব্যবহার হলো এবং এগুলো এখানে সব নাউন রূপে ব্যবহার হয়েছে। আমরা পরবর্তী পার্টে আসছি। 2 নম্বরে অ্যাজ অ্যান অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পর, ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক্রিয়া, কর্ম বলতেই অবজেক্টকে বোঝায়, সকর্মক্রিয়ার পরে যেটা থাকে সেটাকেই অবজেক্ট বলে। আর অবজেক্ট খোঁজার সহজ উপায় হচ্ছে অ্যান্সার অফ হোয়াট বা হুম বা হোয়াট দিয়ে যদি প্রশ্ন করো, যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে তোমার অবজেক্ট। কিন্তু হুম যেহেতু ব্যক্তিকে মূলত বোঝায়, তো এক্ষেত্রে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা তো আর কোনো ব্যক্তি হতে পারে না, তাই হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটাই হচ্ছে তোমার অবজেক্ট। আর এক্ষেত্রেও কিন্তু ইউজড অ্যাজ নাউন, এক্ষেত্রেও মূলত নাউন রূপেই ব্যবহার হচ্ছে। চলো আমরা এক্সাম্পলগুলোকে দেখি। সে নাচতে পছন্দ করে, হি লাইকস টু ডান্স। আমরা যদি এখন হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট, হোয়াট মানে কি, সে কি পছন্দ করে, উত্তর হবে টু ডান্স, নাচতে, বা সে নাচা পছন্দ করে। এটাকে আমরা যদি জেরান্ডের ব্যবহার করতাম, সে নাচ পছন্দ করে, হি লাইকস ডান্সিং। তো এখানে এই যে টু ডান্স, এটা কিন্তু নাউন রূপে এবং বাক্যের অবজেক্ট, এখানে এই ভার্বের অবজেক্ট, লাইকসের অবজেক্ট। তো ট্রানজিটিভ ভার্বের পর যে অবজেক্ট বসাতে হয় সেই জায়গাতেও আমরা ইনফিনিটিভের এইভাবে ব্যবহার করতে পারি। আমি মোবাইল কেনার সিদ্ধান্ত নিলাম, আই ডিসাইডেড টু বাই এ মোবাইল। এখানে আই ডিসাইডেড টু বাই, এখানে টু বাই যেটা, এটা তোমার অবজেক্টের ভূমিকায় রয়েছে। টু বাইটা ইনফিনিটিভ, কারণ বাই এর প্রেজেন্ট ফর্মের সাথে এখানে টু বসেছে। আই ডিসাইডেড টু বাই এ মোবাইল। তারা ম্যাচটি জিতবে আশা করেছিল, দে হোপড টু উইন দ্য ম্যাচ। এখানে হোপডের পর টু উইন, দে হোপড উইনিং দ্য ম্যাচ। আই ডিসাইডেড বাইং এ মোবাইল, এগুলো জেরান্ডের ব্যবহার, জেরান্ডের পরিবর্তে এখানটা তোমরা ইনফিনিটিভের ব্যবহার করছো। দে হোপড টু উইন দ্য ম্যাচ, তারা আশা করেছিল ম্যাচটি জিতবে। ভার্বের পর এই যে টু উইন, এটা হচ্ছে তোমার অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে এবং এটা ইনফিনিটিভ। চলো পরবর্তী এক্সাম্পলগুলো দেখি। অবজেক্ট রূপে শেষ এক্সাম্পলটা দেখছি, মানুষ উড়তে আশা করে, হয়তো কোনো মানুষ বা আমরা সবাই উড়তে আশা করি, সেই জন্যই এরোপ্লেনের আবিষ্কার হয়েছে। তো ম্যান উইশেস টু ফ্লাই, মানুষ আশা করে উড়তে। এখানে যদি কি দিয়ে প্রশ্ন করি যে মানুষ কি আশা করে, অ্যান্সার আসবে ফ্লাই। তো এখানে টু ফ্লাই যেটা, এটা টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে এবং এটা অবজেক্টে রয়েছে, উইশ এর অবজেক্ট, উইশটা ভার্ব, অতএব এই পোর্শনটুকু তোমার ইনফিনিটিভ এবং অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে। এবার 3 নম্বরে আসো, অ্যাজ এ কমপ্লিমেন্ট। আমি কমপ্লিমেন্ট সম্পর্কে একটু বলে দিই। কমপ্লিমেন্টে সবসময় দেখবে যে বাক্যের যে সাবজেক্ট রয়েছে তার সাথে ভার্বের পরে যে অংশটা রয়েছে সেটা কিন্তু একই জিনিসকে নির্দেশ করে। আবার এর অন্য একটা সাইড যদি বলি, ধরো একটা প্রথমে উদাহরণ দিই, শি ইজ এ টিচার। এখানে শি ইজ এ টিচার, শি আছে এবং শেষে আছে তোমার টিচার। টিচার যে আর শি একই। যদি বলি হি ইজ মাই ব্রাদার, হি যে আর মাই ব্রাদার যে একই ব্যক্তি। তো ঠিক এগুলোকেই তোমার কমপ্লিমেন্ট বলে। ধরো টিচার, ফাদার বা ব্রাদার, এগুলোকে বলছি আমি কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট কোথায় পাওয়া যায়? সমস্ত বি ভার্বের পর, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো যখন মেন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন তারপরে যে নাউন থাকে তো সেগুলোকে তোমার কমপ্লিমেন্ট বলে। আরেকটা জিনিস, এছাড়াও বি ভার্ব ছাড়াও, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ছাড়াও তোমার লুক, অ্যাপিয়ার, সিম, এরকম কিছু ভার্ব রয়েছে যেগুলো কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব, তাদের পরেও কিন্তু যে নাউনটা বসে সেটাকে তোমার কমপ্লিমেন্টই বলবে। তো এখানে সেই কমপ্লিমেন্ট রূপেও কিন্তু আমরা ইনফিনিটিভের ব্যবহার পাবো। এবার দেখো, তো মনে রাখবে একটা জিনিস যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আর এছাড়া কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব রয়েছে, তারপরেই কিন্তু তোমার এই কমপ্লিমেন্ট থাকে। তোমাদের কমপ্লিমেন্ট চিনতে অনেক সময় অসুবিধা হয়ে যায়, আর কমপ্লিমেন্ট কাকে বলে সেটা নিয়েও তোমাদের একটা অসুবিধা হয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, তোমাদের কমপ্লিমেন্ট কিন্তু নাউন হতে হবে। যদি সেটা অ্যাডজেক্টিভ হয় তবে কিন্তু সেটা আর কমপ্লিমেন্ট নয়, সেটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ইংরেজি বলা আমার আশা, মাই উইশ ইজ টু স্পিক ইংলিশ। মাই উইশ ইজ টু স্পিক ইংলিশ। এখানে খেয়াল করে দেখো, মাই উইশ কি, আমার আশা কি, স্পিক বলা, বলাটা হচ্ছে আশা, অর্থাৎ আমার আশা আর বলা একই জিনিস। যেমন একটু আগে বলেছি, ধরো হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার, এখানে ফাদার আর হি একই ব্যক্তি, যেমন ঠিক এখানেও আমার আশাটা হচ্ছে টু স্পিক ইংলিশ। এটা হচ্ছে
একটু ডিটেল ইনফরমেশন। তো এখানে মাই উইশ আর স্পিক যেটা, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, টু স্পিকটা কমপ্লিমেন্ট। আর অন্য দিক দিয়ে যদি বলি, এখানে যখনই দেখবে যে বি ভার্ব মেন ভার্ব হিসাবে রয়েছে, তো সেক্ষেত্রে তোমার ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে এবং তোমার এটাকে কমপ্লিমেন্ট, টু স্পিকটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। তার কাজ হলো খেলা, হিজ ওয়ার্ক ইজ টু প্লে। এবারও দেখো তার কাজ, তার কাজ হচ্ছে খেলা। খেলা আর তার কাজ একই জিনিস, অতএব এখানে তোমার টু প্লে যেটা, এটা কমপ্লিমেন্ট, এটা এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হলো। আর এখানে বি ভার্ব আছে, তাকে অসুস্থ বলে মনে হয়। এই যে অ্যাপিয়ার, সিম, এগুলো হচ্ছে থাকলেই বুঝে যাবে যে এরপরে তোমার অবজেক্ট নয়, এরপর যেহেতু এগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব আর এগুলো কিন্তু প্যাসিভ হয় না, তো এগুলোকে তোমার এরপরে যেটা থাকবে সেটাকে তোমার কমপ্লিমেন্ট বলতে হবে। হি সিমস টু বি ইল, এখানে হি যখনই কোনো ব্যক্তি থাকে তো তারপরে কিন্তু যদি অ্যাডজেক্টিভ দিতে হয় তবে তো টু বি হওয়া, সে আর এখানে হওয়া একই ব্যক্তি। এটা কে? হি। হি সিমস টু বি হওয়া, কে হচ্ছে? হি, ইল। ফ্ল্যাটটি ভাড়া দেবার, 12 নম্বর এক্সাম্পলটা দেখো। ফ্ল্যাটটি ভাড়া দেবার, এটা সব জায়গায় এই লেখাটা তোমরা পেয়ে থাকো। দ্য ফ্ল্যাট ইজ টু লেট, এখানে ফ্ল্যাটটা হচ্ছে ভাড়া দেবার। এই দ্য ফ্ল্যাট আর ভাড়া দেবার একই বিষয়কে নির্দেশ করছে। তো এখানটা তোমরা দেখলে যে মূলত দেখবে বি ভার্বের পর যদি কোনো নাউন থাকে, আর এখানে তোমার টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে ইনফিনিটিভ, এটা নাউন রূপেই ব্যবহার হচ্ছে, অতএব এগুলো সবই তোমার কমপ্লিমেন্ট। তো তোমরা সাবজেক্টে দেখলে ইনফিনিটিভের ব্যবহার, অবজেক্টে দেখলে অবজেক্ট হচ্ছে তোমার ট্রান্সিটিভ ভার্বের পর অবজেক্টের ব্যবহার হয়, এবং তোমার যত বি ভার্ব আছে আর ইনট্রান্সিটিভ ভার্বের পর যেটা থাকে সেটাকে আর অবজেক্ট বলে না, সেটাকে কমপ্লিমেন্ট বলে। আর কমপ্লিমেন্ট সবসময় তোমার সাবজেক্ট যা হয় কমপ্লিমেন্টও তাই হয়। যেমন আমি বললাম যে যদি বলি হি ইজ মাই ব্রাদার, হি আর ব্রাদার একই ব্যক্তি। এবার আসছি অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ প্রিপোজিশন অ্যাবাউট টু, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট রূপেও কিন্তু আমরা এই ইনফিনিটিভের ব্যবহার পাই, কিন্তু এর ব্যবহার খুবই সীমিত। আমি এখানে একটা ব্যবহারই দিয়েছি, অ্যাবাউট টু প্রায়, কিন্তু এখানে অ্যাবাউট টু হিসাবে আমি এখানে দেখাচ্ছি না, এখানে টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম করে আমি দেখাচ্ছি। তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। মানুষটি মৃতপ্রায় ছিল, দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট টু ডাই। তো এই যে টু ডাই, প্রায় মারা যাচ্ছিল, টু ডাই যেটা, এটা একটা প্রিপোজিশনের পর বসেছে, তাই এখানে এটাকে বলা হয়েছে অবজেক্ট অফ এ প্রিপোজিশন। এটাকে অবজেক্ট অফ এ প্রিপোজিশন এটা এই জন্যই বলা হয়েছে যে যেহেতু এটা অ্যাবাউট এই প্রিপোজিশনের পর বসেছে। তো দুটো এক্সাম্পল একই, এবং অন্যভাবে যদি তোমরা মনে রাখো, অ্যাবাউট টু কথার অর্থ হচ্ছে প্রায়। ম্যাচটি শুরু হতে চলেছে, মানে ম্যাচটি এখনই শুরু হবে। দ্য ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, দ্য ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট। তো এখানে অ্যাবাউট, তারপরে তোমার এই ইনফিনিটিভের ব্যবহার হয়েছে, ইনফিনিট হচ্ছে টু স্টার্ট, এটা ছিল টু ডাই। তো এইভাবে অ্যাবাউটটাই মূলত ব্যবহার হয়। তো অ্যাবাউট দিয়ে তোমরা কোনো কিছু প্রায় হতে চলেছে এমন অর্থ প্রকাশ করতে পারো। একটা ছিল পাস্টে, একটা ছিল প্রেজেন্টে। ইন অ্যাপোজিশন টু ইট, ইটের অ্যাপোজিশন রূপে। তো অনেক ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি ইট কিন্তু ডামি সাবজেক্ট, অর্থাৎ এটা সাবজেক্ট রূপে ব্যবহার হয় কিন্তু শুধুমাত্র বাক্যকে শুরু করতে, এর কোনো অর্থ থাকে না বাক্যে। তো কোনো ইনফিনিটিভের পরিবর্তে, ইটের পরিবর্তে কোনো ইনফিনিটিভের ব্যবহার, অর্থাৎ এখানে যে ইটটা থাকবে তার পরিবর্তে, অর্থাৎ রিয়েল সাবজেক্ট রূপে সেটা কিন্তু অন্য জায়গায় বসে। অ্যাপোজিশন কথার অর্থ হচ্ছে পরিবর্তে। এখানে ভুল ধরা সহজ, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট। আচ্ছা, ইট মানে কি? ইট মানে, এখানে ইট কথার অর্থ হচ্ছে কোনটা সহজ? টু ফাইন্ড মানে খোঁজা, ভুল খোঁজা সহজ, ভুল ধরা সহজ। টু ফাইন্ড মানে ধরা বা খোঁজা। এখানে ইট কথার অর্থ হচ্ছে টু ফাইন্ড। তো এখানে ইটের পরিবর্ত রূপ হিসাবে আসলে টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। মূল কথা হচ্ছে টু ফাইন্ডটাই হচ্ছে মূল সাবজেক্ট হচ্ছে টু ফাইন্ড, এর পরিবর্তে আমরা এখানে ইট বসিয়েছি, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট। অ্যাকচুয়াল যে সেন্টেন্সটা ছিল টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, অর্থাৎ টু ফাইন্ডটা হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্টের পরিবর্তে আমরা ইন্ট্রোডাক্টরি ইট, ডামি সাবজেক্ট ব্যবহার করেছি, ইটের ব্যবহার। তো এখানে এই ইটের অ্যাপোজিশন রূপে কিন্তু এই তোমার ইনফিনিটিভের ব্যবহার হয়। আরেকটা দেখো, আবার চেষ্টা করা বৃথা ছিল, ইট ওয়াজ ইউজলেস টু ট্রাই এগেন। আবার চেষ্টা করা, টু ট্রাই চেষ্টা করা, এটা তোমার এই ইট, এটা ছিল
তোমার ইটের পরিবর্তে টু ট্রাইটা ব্যবহার করা হচ্ছে, বা ইট আর টু ট্রাই একই, এবং এই ইন্ট্রোডাক্টরি ইটের পরিবর্তে বা মূল সাবজেক্টের পরিবর্তে যখন আমরা ইট ব্যবহার করি তখন সেই অ্যাপোজিশন টু ইট এটার ব্যবহার হয়। তো এখানে যদি আমরা বলি টু ট্রাই এগেইন ওয়াজ ইউজলেস, টু ট্রাই এটা হচ্ছে তোমার মূল সাবজেক্ট, কিন্তু এটাকে এখানে ব্যবহার করে আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে বাক্যটা শুরু করেছি। তবে ইন্ট্রোডাক্টরি ইটের যে পরিবর্ত রূপ সেটার হিসাবে বা অ্যাপোজিশন হিসাবে আমরা এখানে কিন্তু এই ইনফিনিটিভের ব্যবহার পাচ্ছি। পরবর্তী পার্টে দেখছি 6 নম্বর রুলসটা দেখছি। আফটার ইন্টারোগেটিভ ওয়ার্ডস ডাব্লিউএইচ ওয়ার্ডের পর কিন্তু আমাদের ইনফিনিটিভের ব্যবহার করে বাক্য আমরা গঠন করতে পারি। সেখানে আমরা সেটাকে অ্যাবসলিউট বলে, অর্থাৎ ডাব্লিউএইচ দিয়ে বা ইন্টারোগেটিভ ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন তৈরি করা হয় না। সেক্ষেত্রে মূল বাক্য আলাদা থেকে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর আমরা ইনফিনিটিভের ব্যবহার করে অ্যাবসলিউট হিসাবে বাক্যে ইনফিনিটিভের ব্যবহার করতে পারি। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো একটু বলে দিয়েছি। হু, হোয়ার, হুম, হোয়েন, মানেগুলো একটু বলে দিই। হু কে কারা, হোয়ার কোথায়, হুম কাকে কাদেরকে, হোয়েন কখন, হাউ কখন কবে, হাউ কিভাবে, হাউ দিয়ে অনেক প্রশ্ন তৈরি করা যায়, হোয়াই কেন, হুইচ কোনটি, হোয়াট কি বা কী কী, হুজ কার বা কাদের ইত্যাদি। তো কিভাবে এটাকে ব্যবহার করা যায়? আমি জানি না কখন শুরু করতে হয়। আই ডু নট নো হোয়েন টু বিগিন, হোয়েন টু স্টার্ট। আই ডু নট নো হোয়েন টু স্টার্ট। দেখো হোয়েনের পর টু দিলাম, টু বিগিন। তো হোয়েনের পর এরপরে কিন্তু আর কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো কোশ্চেন তৈরি করা হয়নি কিন্তু। এটা আমি জানি না কখন শুরু করতে হয়, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্ষেত্রে এই যে ইনফিনিটিভের ব্যবহার হলো এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পর। কখন শুরু করতে হয় আমি জানি না। আই ডু নট নো হোয়েন টু বিগিন, হোয়েনের পর এই টু বিগিনের ব্যবহার হলো অ্যাবসলিউট হিসাবে। তুমি কি জানো কোনটা কিনতে হয়? এবার প্রশ্ন কিন্তু প্রথমেই হয়ে গেছে। তুমি কি জানো এই জায়গাটাতে ডু ইউ নো হুইচ টু বাই বা হুইচ ওয়ান টু বাই। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে তোমার এই ইনফিনিটিভের ব্যবহার হলো টু বাই। সে গাছে উঠতে জানে না। হি ডাজন্ট নো হাউ টু ক্লাইম্ব এ ট্রি। এই যে হাউ এর সাথে তোমার টু ক্লাইম্বের ব্যবহার হলো। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য ডাব্লিউএইচ ওয়ার্ডের পরেই বা সাথে সাথেই এটাকে দিয়েছি। সবসময় যে সাথে সাথেই হবে এমন নয়। ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে অনেক সময় অবজেক্ট পার্টও থেকে যায়, অনেক সময় অ্যান্সার পার্টেরও কিছু অংশ থেকে যায়। তো হি ডাজন্ট নো হাউ টু ক্লাইম্ব এ ট্রি, সে গাছে উঠতে জানে না। নেক্সট দেখো কোথায় যেতে হবে বলো আমাকে। টেল মি হোয়ার টু গো। হোয়ারের পর দেখো তোমার ইনফিনিটিভের ব্যবহার হলো। তো এখানে দেখলাম আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের পর তোমার ইনফিনিটিভের ব্যবহার হলো। তো আমরা আজ 6 রকম ব্যবহার দেখলাম। বাক্যের সাবজেক্ট রূপে, বাক্যের অবজেক্ট রূপে, বাক্যের কমপ্লিমেন্ট রূপে, তোমার প্রিপোজিশনের অবজেক্ট রূপে যেখানে অ্যাবাউট টুর ব্যবহার করলাম, অ্যাপোজিশন ইটের অ্যাপোজিশন রূপে, এবং ডাব্লিউএইচ ওয়ার্ডের পর অ্যাবসলিউট হিসাবে। এছাড়াও কিছু ব্যাপারে একটা কনফিউশন রয়েছে, যেমন ধরো কমপ্লিমেন্ট অফ এ অবজেক্ট। তো কমপ্লিমেন্ট অফ এ অবজেক্ট রূপে যে ব্যবহারটা হয়তো আমি লিখব সেটার সাথে অ্যাডজেক্টিভ রূপে যে ব্যবহারটা সেটার ব্যবহারটা অনেক সময় মিলে যায়, বা অ্যাডজেক্টিভ অফ এ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ অফ এ অবজেক্ট, তো এগুলো সব একই রকম হয়ে যায়। মানে লেখার পর যে রূপটা আসে সেটাকে একই সেন্টেন্সকে তোমরা হয়তো অবজেক্ট অফ এ কমপ্লিমেন্ট বলতে পারো, তোমার অ্যাডজেক্টিভ অফ এ কমপ্লিমেন্ট বলতে পারো। মানে একটাই সেন্টেন্স বিভিন্ন রূপে ভাবলে বিভিন্ন রূপে সেগুলো দেখা যায়। সেই জন্য আর সেগুলো নিয়ে আর বিস্তারিত যায়নি, কারণ একটাই সেন্টেন্স, সেই সেন্টেন্সটাকেই হয়তো তোমার বিভিন্ন রকম বলে মনে হবে। যাই হোক, আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। ইনফিনিটিভের পার্ট 1 নিয়ে আজকে এখানে শেষ করলাম। 6 রকম ব্যবহার আমরা দেখলাম। আমার পূর্ববর্তী ভিডিওর যে কিছু লিঙ্ক সেগুলো নিচে তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আশা করি ভিডিও সমস্তগুলোই শেষ পর্যন্ত দেখবে, নয়তো পুরো বিস্তারিত জানতে পারবে না। বারবার প্র্যাকটিস করবে। আজকে এখানেই রাখছি। সকলে ভালো থেকো। বাই।